হিজরি সনের হিসেবে তারিখটা বড়ই অদ্ভুত। ৬ মুহররম ৮৮৮ হিজরি, ইংরেজি ১৪ই ফেব্রুয়ারি ১৪৮৩ সাল। ভ্যালেন্টাইন্স ডের বালাই তখনও পৃথিবীতে নেই, তবে প্রেম ছিল। ক্ষমতার প্রতি প্রেম, সুন্দরী রমণীর প্রতি প্রেম, আর ফারগানার মিষ্টি খরমুজার প্রতি প্রেম। ঘটনাস্থল আন্দিজান, ফারগানা উপত্যকার রাজধানী। জায়গাটি স্বর্গের খুব কাছাকাছি বললে ভুল হবে না। চারদিকে পাহাড়, মাঝখানে ফসলি জমি। এখানকার আবহাওয়া বড় মনোরম। বসন্তে এখানে টিউলিপ ফোটে, যার সংখ্যা ও প্রজাতি গুণে শেষ করা মুশকিল। এই মনোরম আবহাওয়ার মধ্যে একজন মানুষ খুব অস্থির হয়ে পায়চারি করছেন। মানুষটির নাম ওমর শেখ মির্জা। উচ্চতায় তিনি খাটো, শরীরে বেশ মেদ আছে। তিনি আমির তৈমুরের বংশধর। ওমর শেখ মির্জা খুব শৌখিন মানুষ। তিনি গায়ের জামা বা টিউনিক খুব টাইট করে পরেন, এতই টাইট যে জোরে শ্বাস নিলে বুকের ফিতে ছিঁড়ে যায়। তিনি মাঝে মাঝেই ফিতে ছেড়ে ফেলছেন এবং আবার নতুন করে বাঁধছেন। আজ তার অস্থিরতার বিশেষ কারণ আছে। তার স্ত্রী কুতলুক নিগার খানম সন্তান সম্ভবা, আতুর ঘরে আছেন। কুতলুক নিগার খানম সাধারণ কোনো নারী নন। তিনি চেঙ্গিস খানের সরাসরি বংশধর, অর্থাৎ যে শিশুটি পৃথিবীর আলো দেখার জন্য ধস্তাধস্তি করছে তার শরীরে বইছে এশিয়ার দুই প্রবল পরাক্রমশালী বীরের রক্ত। বাবার দিক থেকে তৈমুরলং আর মায়ের দিক থেকে চেঙ্গিস খান। ইতিহাসবিদরা একে বলেন বারুদ আর আগুনের মিশ্রণ। ওমর শেখ মির্জার প্রাসাদে আজ সাজ রব। বাবুর্চিখানা থেকে ভেসে আসছে ভেড়ার মাংসের দমপুক্তের ঘ্রাণ। ফারগানার মানুষেরা খেতে পছন্দ করেন। তাদের দস্তরখানে রুটি আর মাংসের ছড়াছড়ি থাকে, সাথে থাকে ঘড়ির দুধের বিশেষ পানীয় কুমিস। তবে ওমর শেখ মির্জার প্রিয় খাবার ফালুদা, বরফকুচির সাথে ফলের রস আর চিনির শিরা। যদিও এখন ফালুদা খাওয়ার সময় না, তবুও তিনি হুকুম দিয়েছেন। টেনশনে তার গলা শুকিয়ে আসছে। তিনি আবার পায়চারি শুরু করলেন। তার প্রাসাদের এক কোনায় বিশাল গিরিখাতের ধারে কবুতরের খোপ বানানো হয়েছে। কবুতর পোষা তার নেশা, শুধু নেশা না, ভয়াবহ নেশা। তিনি ঘন্টার পর ঘন্টা কবুতরের ওড়াউড়ি দেখেন। রং বেরঙ্গের গিরিবাজ কবুতর যখন আকাশে ডিগবাজি খায়, ওমর শেখ মির্জা তখন পৃথিবীর সব দুঃখ ভুলে যান। ইতিহাস বড়ই নির্মম, বড়ই রসিক। এই নিরীহ কবুতরের খুবই যে একদিন তার মৃত্যুর কারণ হবে তা বেচারা মির্জা এখনো জানেন না। জানলে হয়তো কবুতরগুলোকে আজই জবেহ করে কাবাব বানিয়ে ফেলতেন। অন্দরমহল থেকে খবর এলো, দাইমা দৌড়ে আসছেন। তার হাতে রক্তমাখা তোয়ালে নেই, মুখে হাসি। জনাব, মোবারক হোক, পুত্র সন্তান যেন আকাশের চাঁদ। ওমর শেখ মির্জা আকাশের দিকে তাকালেন। ঠিক সেই মুহূর্তে কিনা জানা নেই, তবে ঐতিহাসিকরা বলেন তখন নাকি আকাশে এক ধূমকেতু দেখা গিয়েছিল। ভাগ্য গণনাকারীরা অবশ্য সবসময় প্রস্তুত থাকেন। তারা বললেন এই শিশু সাধারণ কেউ নয়, এ হবে দুনিয়া কাঁপানো এক বাঘ। শিশুর নাম রাখা হলো জহিরুদ্দিন মোহাম্মদ। কিন্তু তুর্কি ও মঙ্গলরা এত কঠিন নাম পছন্দ করেন না। তারা আদর করে ডাকতে শুরু করলো বাবর। বাবর মানে বাঘ। নামটা সার্থক। শিশুটি দেখতেও কিছুটা বাঘের বাচ্চার মতোই, গোলগাল মুখ, কিন্তু চোখে এখনই এক ধুরন্ধর ভাব। আন্দিজানে উৎসব শুরু হলো। বিশাল সব ডেকচি নামানো হলো, পোলাও রান্না হচ্ছে। সমরক্ষণ থেকে আনা হয়েছে বিশেষ চাল। এই পোলাওতে প্রচুর চর্বি দেওয়া হয়, সাথে থাকে কিশমিশ আর গাজর। ফারগানার আপেল আর বেদানা কেটে সাজানো হয়েছে থরে থরে। ওমর শেখ মির্জা তার শিশুপুত্রকে কোলে নিলেন। শিশুটি কাঁদছে না, বড় বড় চোখ করে বাবার দিকে তাকিয়ে আছে। ওমর শেখ মির্জা ফিসফিস করে বললেন, বাবা বাবর, এই ফারগানা তোমার জন্য খুব ছোট্ট। তোমার তকদিরে লেখা আছে হিন্দুস্তান, গরমের দেশ, ধুলোর দেশ, কিন্তু হীরা জহরও তার হাতির দেশ। বাবর অবশ্য তখন কিছুই বুঝলো না। সে হয়তো ভাবছে এই লোকটার জামার বোতাম এত টাইট কেন। সেদিন রাতেই এক অদ্ভুত ঘটনা ঘটল। রাত জ্যোতিষে এসে বললেন, হুজুর, এই বাচ্চার রাশিফল বড়ই বিচিত্র। তার জীবনে কোনো স্থিতি নেই। সে আজ রাজা হবে, কাল ফকির হবে। সে মস্ততে ঘুমাবে,
আবার পরদিন পাহাড়ে পাথরের উপর মাথা রেখে রাত কাটাবে। ওমর শেখ মির্জা চিন্তিত হলেন না। তিনি এক টুকরো খরমুজা মুখে দিয়ে বললেন, যে পাথরে ঘুমায় সেই পাথর চিনে নেয়। আমার ছেলে পাথর হবে না, সে হবে হীরা। হীরাকে পাথর দিয়ে ঘষতে হয়। ফারগানার ঠান্ডা বাতাসে তখন বারুদের গন্ধ ছিল না, ছিল মিষ্টি ফলের ঘ্রাণ। কিন্তু সেই ফলের বাগানেই বড় হচ্ছিল এমন একজন, যে একদিন বারুদের গন্ধে ভারী করে তুলল পানিপথের বাতাস। ইতিহাস তার খাতা খুলে বসল, কলমে কালি ভরল। নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। বাদশা বাবর, বাবর নামার লেখক, বাগানের মালিক, হিন্দুস্তানের সম্রাট। সময়টা বড় অদ্ভুত। মানুষ যা ভাবে প্রকৃতি তার উল্টোটা করে বসে থাকে। হিজরি 899 সাল, রমজান মাস। ফারগানার আকসি দুর্গ। ওমর শেখ মির্জা রোজা রেখেছেন। রোজা রেখে মেজাজ কিঞ্চিত খিটখিটে থাকার কথা, কিন্তু তার মেজাজ ফুরফুরে, কারণ আবহাওয়া চমৎকার আর তার কবুতরগুলো আজ খুব ভালো উঠছে। ওমর শেখ মির্জার বয়স তখন 39। খুব বেশি বয়স না, আবার কমও না। এই বয়সে মানুষ জীবনের হিসাব নিকাশ কষে, কিন্তু ওমর শেখ মির্জার হিসাব সহজ। ফারগানা তার হাতে আছে, ছেলে বাবর বড় হচ্ছে, আর কবুতরের খোপে নতুন একজোড়া গিরিবাজে এসেছে। আকসি দুর্গটা তৈরি হয়েছে এক খাড়া পাহাড়ের উপর। নিচে খরস্রোতা নদী বইছে। নদীর নাম সাইহুন। পাহাড়টা এতই উঁচু যে উপর থেকে নিচের নদীর গর্জন শোনা যায় না। অদ্ভুত এক নিস্তব্ধতা। মির্জা সাহেব দুর্গের একদম কিনারে তার শখের কবুতরের ঘর বা কবুতরখানা বানিয়েছেন। স্থাপত্যবিদ্যার হিসেবে জায়গাটা নড়বড়ে, কিন্তু রাজার শখ বলে কথা। বাস্তুকাররা সাহস করে আর কিছু বলেননি তাকে। বিকেলবেলা আসরের নামাজের পর মির্জা সাহেব কবুতরখানায় ঢুকলেন, হাতে বাজরা আর গম। তিনি হয়তো কোনো কবুতরের দিকে তাকিয়ে শীষ দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের একাংশ ধসে পড়ল। কোনো যুদ্ধ নয়, কোনো ষড়যন্ত্র নয়, তলোয়ারের ঝনঝনারি নয়, সামান্য মাটির ধস। ফারগানার আমির তৈবুর রঙের বংশধর ওমর শেখ মির্জা কবুতরের সাথে অতল গহ্বরে তলিয়ে গেলেন। ইতিহাস বড় নির্মম। সে রাজাদের সম্মান দেখাতে জানে না। সম্রাটকে সে মারে ধসে পড়া মাটির নিচে, পাখির বিষ্ঠা মাখা ভাঙা কাঠের স্তূপের ভেতর। এদিকে আন্দিজানে তখন বাবর বসে আছে। বয়স 12 বছর পূর্ণ হয়েছে, কি হয়নি। এই বয়সেই তার গায়ে অসুরের শক্তি। বাবরকে দেখে কেউ বলবে না যে সে রাজপুত্র। তার পায়ে জুতো থাকে না, সে নগ্ন পায়ে বাগানে দৌড়াতে পছন্দ করে। তার প্রিয় খেলা হলো দুর্গের প্রাচীরের উপর দিয়ে দৌড়ানো। কাজটা বিপজ্জনক, কিন্তু বাবর বিপজ্জনক কাজ করতেই পছন্দ করে। শোনা যায় সে নাকি বগলে 2জন মানুষকে চেপে ধরে অনায়াসেই দৌড়াতে পারে। 12 বছরের বালকের জন্য এই তথ্য অতিরঞ্জিত হতে পারে, তবে বিশ্বাস করতে দুষ্কি। বাবার মৃত্যুর খবর যখন এলো, বাবর তখন তরমুজ খাচ্ছিল। সমরখন্দের তরমুজ, ভেতরটা রক্তের মতো লাল আর স্বাদে চিনির মতো মিষ্টি। খবরটা শুনে বাবরের হাত থেকে তরমুজের ফালি পড়ে গেল না। সে শান্ত চোখে দুধের দিকে তাকাল। দুধ কাঁপছে। রাজার মৃত্যু সংবাদ যে আনে, তার গর্দান যাওয়ার সম্ভাবনা থাকে। বাবর ধীর গলায় বলল, আব্বাজান কি খুব কষ্ট পেয়েছেন? দুধ মাথা নিচু করে বলল, না জাহাপানা, মুহূর্তের মৃত্যু। বাবর উঠে দাঁড়ালো। তার উচ্চতা খুব বেশি না, কিন্তু ছায়াটা দীর্ঘ। সে জানে এই মুহূর্ত থেকে তার শৈশব শেষ। রাজপ্রাসাদে কান্নাকাটি শুরু হয়েছে, কিন্তু একজন কাঁদছেন না। তিনি আইসান দৌলত বেগম, বাবরের নানি। চেঙ্গিস খানের বংশধর এই বৃদ্ধা। তার চোখে পানি নেই, আছে আগুন। তিনি জানেন কান্না করার বিলাসিতা এখন তাদের সাজে না। বাবরের চাচারা সুলতান আহমেদ মির্জা আর মাহমুদ খান খবর পেলে শকুনের মতো ছো মারবে। আইসান দৌলত বেগম বাবরকে ডাকলেন। অন্দরের এক নিভৃত কক্ষে নানি নাতি মুখোমুখি। সামনের উপর তোষতলিতে কিছু শুকনো খেজুর আর পানি। বৃদ্ধা বললেন, বাবর, তোর বাপ মরেছে কবুতরের পেছনে ছুটতে গিয়ে। তুই কিসের পেছনে ছুটবি? বাবর বলল, হিন্দুস্তান। বৃদ্ধ অবাক হলেন না, মুচকি হাসলেন। হিন্দুস্তান বহুদূর, আগে নিজের জান বাঁচা। তোর চাচারা তোকে চিবিয়ে খাওয়ার জন্য আসছে।
এখন খেতে বস, পেট ভরা থাকলে মাথা কাজ করে। বাবর খেতে বসলো। অদ্ভুত ব্যাপার, বাবার মৃত্যু সংবাদ পাওয়ার পরেও তার খিদে পেয়েছে। পোলাও রান্না হয়েছে, ভেড়ার আস্ত রান রোস্ট করা, মশলার গন্ধে ঘর ভরপুর। বাবর গোগ্রাসে খেলো। ইতিহাসবিদরা হয়তো এই দৃশ্য দেখে নাক ছিটকাবেন, ভাববেন ছেলেটা পাষাণ, কিন্তু তারা জানেন না শোকের সাথে ক্ষুধার এক আদিম সম্পর্ক আছে। মানুষ যখন খুব অসহায় বোধ করে তখন সে বেঁচে থাকার প্রমাণ হিসেবেই বেশি করে খায়। পরদিন মঙ্গলবার, রমজান মাসের 5 তারিখ, আন্দিজানের জামে মসজিদে খুতবা পাঠ করা হলো। খুতবায় ওমর শেখ মির্জার নাম বাদ দিয়ে পড়া হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের নাম। 12 বছরের এক কিশোর সিংহাসনে বসলো। সিংহাসনটা তার শরীরের তুলনায় অনেক বড়, পা মাটিতে ঠেকে না, ঝুলে থাকে। মাথায় যে পাগড়ি পরানো হয়েছে তা বারবার চোখের সামনে চলে আসছে। বাবর বারবার পাগড়ি ঠিক করছেন। দরবারের এক কোনায় বসে থাকা এক বৃদ্ধ উজির ফিসফিস করে পাশের জনকে বললেন, তৈমুরের বংশের শেষ প্রদীপ, বাতাসের যা জোর, এ প্রদীপ কতক্ষণ জ্বলবে কে জানে। বাবর সে কথা শুনতে পেল না। সে তাকিয়ে আছে জানালার বাইরের আকাশের দিকে। সেখানে এক ঝাঁক পাখি উঠছে, মুক্ত, স্বাধীন। সে কি আর কোনোদিন ওভাবে উঠতে পারবে, নাকি এই ভারী পাগড়ি আর সিংহাসনের শিকল তাকে মাটির সাথে বেঁধে রাখবে? বাবর জানে না তার জন্য অপেক্ষা করছে এক যাযাবর জীবন। ফারগানা থেকে কাবুল, কাবুল থেকে দিল্লি। তার জীবনটা হবে সেই ধসে পড়া পাহাড়ের মতোই অনিশ্চিত, কিন্তু রোমাঞ্চকর। দরবার শেষ করে বাবর তার ডায়েরি বা রোজনামচা লিখতে বসল। তুর্কি ভাষায় লেখা প্রথম লাইনটা সে লিখল, রমজান মাসে 12 বছর বয়সে আমি ফারগানার রাজা হলাম। লেখাটা খুব সাধারণ, কিন্তু এই সাধারণ লেখাটাই একদিন হয়ে উঠবে পৃথিবীর অন্যতম সেরা আত্মজীবনী। নাম হবে বাবরনামা, যেখানে রাজা তার নিজের ভুল স্বীকার করবেন, মদ্যপানের কথা বলবেন, এমনকি নিজের গোপন প্রেমের কথাও অকপটে লিখবেন। পৃথিবীর ইতিহাসে এমন সত্যবাদী রাজা খুব কমই এসেছে। রাতের খাবারে সেদিন বিশেষ আয়োজন ছিল না, নান, রুটি আর ঝোল। বাবর রুটি ছিঁড়ছে আর ভাবছে সমরখন্দের কথা, তার স্বপ্নের শহর সমরখন্দ। আহা, একবার যদি সমরখন্দ পাওয়া যেত। বালক রাজার চোখের স্বপ্নে তখনও বারুদের ধোঁয়া লাগেনি, লেগেছিল সমরখন্দের আঙ্গুরের ঘ্রাণ। মানুষের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি? কেউ বলে প্রেমিকার বিয়ে হয়ে যাওয়া, কেউ বলে পরীক্ষায় ফেল করা, কিন্তু ইতিহাসের পাতায় ট্র্যাজেডির সংজ্ঞা ভিন্ন। ট্র্যাজেডি হলো হাতের মুঠোয় স্বর্গ পাওয়া আর পর মুহূর্তেই ফসকে গিয়ে নরকে আশ্রে পড়া। বাবরের বয়স এখন 15। গোফের রেখা স্পষ্ট হয়েছে, গলার স্বরেও এসেছে ভারী কি ভাব। এই বয়সে কিশোররা ঘুড়ি উড়ায়, প্রেমে পড়ে, কিন্তু বাবর প্রেমে পড়েছে ঠিকই, তবে কোনো মানবী বা হুরপরির নয়। সে প্রেমে পড়েছে এক শহরের নাম সমরখন্দ। সমরখন্দ এক জাদুকরী শহর, আমির তৈমুরের রাজধানী। এখানকার বাতাসও নাকি আতরের মতো সুবাসিত। বাবর পণ করেছে পৈতৃক গদি ফারগানা তো আছেই, সমরখন্দ তার চাই। পূর্বপুরুষের রক্ত কথা বলছে। 1497 সাল, 7 মাসের কঠিন অবরোধের পর সমরখন্দ বাবরের দখলে এলো। বাবর এখন আর সামান্য মির্জা নন, তিনি সমরখন্দের অধিপতি। খুশিতে বাবরের কান্না আসার কথা, কিন্তু রাজাদের কাঁদতে নেই। শহরে ঢুকেই বাবর অবাক, কি সুন্দর দালান কোঠা, বিশেষ করে বাগি দিলকুশা বা হৃদয় হরণকারী বাগান। সেখানকার প্রাসাদের দেয়ালে তৈমুর রঙের ভারত অভিযানের ছবি আঁকা। বাবর হা করে সে ছবি দেখছেন, মনে মনে ভাবছেন, আহা, হিন্দুস্তান কত দূরে সেই দেশ। তবে সমরখন্দ জয়ে একটা সমস্যা হলো, শহরটা দীর্ঘ অবরোধে দুর্ভিক্ষ পীড়িত। মানুষের ঘরে খাবার নেই, রাজকোষের টাকা কড়ি নেই। বাবরের সৈন্যরা ভেবেছিল শহর লুট করবে, সোনাদানা নিয়ে বাড়ি ফিরবে, কিন্তু বাবর কড়া হুকুম দিলেন, লুট তরাজ চলবে না। সমরখন্দের মানুষ আমার প্রজার উপর জুলুম হারাম। সৈন্যরা রেগে গেল। মোগল সৈন্যরা এমনিতে দুর্ধর্ষ, কিন্তু তাদের আনুগত্য পেটের ক্ষুধার কাছে বন্দী। পয়সা নেই, লুট নেই, সুতরাং তারা দল বেঁধে পালাতে শুরু করলো। বাবর অসহায় চোখে দেখলেন
তার সেনাবাহিনী ফাঁকা হয়ে যাচ্ছে। এর মধ্যে একটা অদ্ভুত কাণ্ড ঘটল। বাবর অসুস্থ হয়ে পড়লেন। সামান্য জ্বরজারি নয়, ভয়াবহ অসুখ। তিনি কথা বলতে পারেন না, নড়তে পারেন না। হাকিম কবিরাজরা হাল ছেড়ে দিল। চারদিকে রটে গেল বাচ্চা মরে গেছেন। এই সুযোগে ফারগানার বাবরের সৎ ভাই জাহাঙ্গীর মির্জাকে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো, অর্থাৎ ঘরের চাবি অন্যের হাতে চলে গেল। কিছুদিন পর অলৌকিকভাবে বাবর সুস্থ হলেন। সুস্থ হয়েই শুনলেন দুঃসংবাদ, ফারগানা হাতছাড়া। তিনি ভাবলেন, যাক, ফারগানা গেছে তো কি হয়েছে, আমার হাতে তো স্বপ্নের সমরখন্দ আছে। কিন্তু বিধিবাম সমরখন্দের মানুষও বাবরের রুগ্ন কপোদর্কহীন অবস্থার সুযোগ নিয়ে বিদ্রোহ করল। বাবর বুঝলেন এই শহরে আর থাকা যাবে না। বাবরের স্বপ্নের স্থায়িত্ব হলো মাত্র 100 দিন। এক অন্ধকার রাতে বাবর সমরখন্দ ছাড়লেন, সাথে মাত্র গুটি কয় বিশ্বস্ত অনুচর। তার পরনে রাজপোশাক নেই, সাধারণ সুতি কাপড়ের জামা, পকেটে ফুটো পয়সা নেই। গতকাল যিনি ছিলেন 2 রাজ্যের মালিক, আজ তার মাথা গোঁজার ঠাঁই নেই। ফারগানা ভাইয়ের দখলে, সমরখন্দ শত্রুর দখলে। বাংলা প্রবাদে একেই বলে, ইত নষ্ট তত ভ্রষ্ট। বাবর অবশ্য বাংলা প্রবাদ জানতেন না, জানলে হয়তো একচোট হাসতেন। তার রসবোধ প্রবল। শুরু হলো পলাতক জীবন। খোজার নামক এক পাহাড়ি গ্রামে তারা আশ্রয় নিলেন। প্রচণ্ড শীত, হাড় কাঁপানো বাতাস। বাবরের সঙ্গে কাশিম বেগ একটা ভেড়া জোগাড় করলেন। সেদিন রাতে বাবরের মেনু ভেড়ার মাংসের ঝোল আর শক্ত নান রুটি। কোনো জাফরান নেই, কিসমিস নেই, ঘি নেই। কিন্তু বাবর পরে তার আত্মজীবনীতে লিখবেন, সেদিন সেই ঝোল আর রুটি যা অমৃতের মতো লেগেছিল তা রাজপ্রাসাদের কালিয়া কোরমাতেও পাওয়া যায় না। ক্ষুধা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মশলা। খেদে বাবর আগুনের পাশে বসলেন। তার মা কুতলুক নিগার খানমও সাথে আছেন। এই ভদ্রমহিলা অদ্ভুত শক্ত মনের মানুষ। ছেলের রাজ্য নেই, তার পিকার নেই। তিনি আগুনের তাপে হাত সেঁকে নিচ্ছেন আর বাবরকে বলছেন, চিন্তা করিস না বাবা, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো তোর কপালে এর চেয়ে বড় রাজত্ব লেখা আছে। বাবর হাসলেন, করুণ হাসি। তিনি ভাবলেন, বড় রাজত্ব? এখন এক জোড়া জুতো কেনার পয়সাই নেই, আর মা দেখছেন বড় রাজত্ব। সে রাতে বাবর একটা অদ্ভুত কাজ করলেন। তিনি একটা গাছের বাকলে ছুরি দিয়ে নিজের নাম খোদাই করলেন। নিচে লিখলেন, একজন যাযাবর। ইতিহাসবিদেরা বলেন, এই সময়টাতেই বাবরের চরিত্রের আসল গঠন তৈরি হয়েছিল। তিনি দেখলেন চাটুকাররা কিভাবে দল বদলায়, দেখলেন মানুষের বিশ্বাসঘাতকতা, আবার দেখলেন সামান্য এক গ্রামের বুড়ি কিভাবে নিজের ভাগের রুটি অচেনা পথিককে খেতে দেয়। পাহাড়ে ঘুরতে ঘুরতে বাবরের একদিন খুব তরমুজ খেতে ইচ্ছা হলো, ফারগানার তরমুজ। কিন্তু উপায় নেই। তিনি দীর্ঘশ্বাস ফেলে ডায়েরি খুললেন। লিখলেন, আজ খুব কেঁদেছি, কেউ দেখেনি, শুধু পাহাড়ি বাতাস আমার কান্না শুনেছে। বাবরের চোখের পানি শুকিয়ে গেল, কিন্তু জেদ শুকালো না। তিনি ঘোড়ার পিঠে হাত বুলিয়ে বললেন, চল আবার শূন্য থেকে শুরু করি। সামনে বিশাল হিন্দুকুশ পর্বত, তার উপরে কাবুল, তারও উপরে ধুলো আর গরমের দেশ হিন্দুস্তান। নিয়তি সেখানে পাশে খেলার ছক বিছিয়ে অপেক্ষা করছে। মানুষ যখন সব হারিয়ে ফেলে তখন তার সামনে দুটো পথ খোলা থাকে। হয় সে সন্ন্যাসী হয়ে পাহাড়ের গুহায় ঢুকে পড়বে, নয়তো সে হয়ে উঠবে ভয়ঙ্কর এক জুয়ারি। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দ্বিতীয় পথটাই বেছে নিলেন। বাবর এখন দলছুট এক নেতা, সাথে আছে 2 শতাধিক অনুচর। তাদের অবস্থা তথৈবচ। কারো পায়ে জুতো নেই, কারো পিঠে তলোয়ার নেই। তারা হাঁটছে হিমালয়ের পাদদেশ ধরে পাথুরে পথে। শীতের তীব্রতায় নাকের জল জমে বরফ হয়ে যাচ্ছে। বাবরের এক সঙ্গী, নাম তার কাশিম বেগ। কাশিম বেগ লোকটা অদ্ভুত। বিপদের সময় সে রসালো আলাপ করতে পছন্দ করে। সে কাঁপতে কাঁপতে বলল, জাপানা, আমার জুতো জোড়া তো ছিঁড়ে গেছে, যদি অনুমতি দেন আমি কি আপনার ঘোড়াটার খুঁট থেকে একটু চামড়া কেটে নিতে পারি? বাবর হাসলেন না। তিনি একটা গাছের গুঁড়িতে বসে আছেন। তার সামনে রাখা এক বাটি গরম স্যুপ। স্যুপটা বানানো হয়েছে বুনো খরগোশের মাংস দিয়ে। কোনো মশলা নেই, শুধু লবণ। বাবর চুমুক দিয়ে বললেন, কাশিম, ধৈর্য ধরো, কাবুলে গিয়ে তোমাকে সোনার জুতো দিব। কাশিম বেগ দীর্ঘশ্বাস ফেলল। সোনার জুতো দিয়ে কি হবে যদি তার আগে তার নিজের পাটাই জমে বরফে খসে পড়ে? 1504 সাল। বাবর লক্ষ্য করলেন
তার ভাগ্যের চাকাটা আবার ঘুরতে শুরু করেছে। তিনি কাবুলের দিকে রওনা হলেন। কাবুল তখন এক বিশৃঙ্খল নগরী। সেখানকার শাসনকর্তা মারা গেছেন। তার শিশুপুত্রকে সরিয়ে এক অর্গলহীন উজির ক্ষমতা দখল করেছে। জনগণ অতিষ্ঠ। বাবর যখন কাবুলের দরজায় এসে দাঁড়ালেন, কাবুলবাসী যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা ভাবলো তৈমুরের বংশধর এসেছে, এবার অন্তত শান্তি আসবে। বাবর বিনা রক্তপাতে কাবুল দখল করলেন। কাবুলে ঢুকে বাবর যে কাজটা করলেন তা হলো একটি ফলের দোকানে গিয়ে আগে ঢুকলেন। কাবুলের আঙ্গুর জগৎ বিখ্যাত, সাদা আঙ্গুর, কালো আঙ্গুর। বাবর এক ঠোকা আঙ্গুর মুখে দিয়ে চোখ বন্ধ করলেন। আহা, একেই বলে জীবন। সিংহাসনের চেয়ে এই আঙ্গুর অনেক বেশি সত্য, অনেক বেশি মিষ্টি। কাবুলের জীবন বাবরের খুব পছন্দ হয়ে গেল। এখানকার আবহাওয়া ফারগানার মতোই ঠান্ডা। বাবর এখানে বাগান বানাতে শুরু করলেন। তার চরিত্রের এক বিচিত্র দিক হলো তিনি একদিকে যেমন মানুষ কাটতে পারেন, অন্যদিকে তেমনি ফুল ভালোবাসেন, বাগান করতে পছন্দ করেন। তিনি 10টি বাগান বানালেন কাবুলে। তার প্রিয় বাগানের নাম দিলেন বাগি ওয়াফা বা বিশ্বস্ত বাগান। একদিন বিকালে বাবর বাগানে বসে ডালিম খাচ্ছিলেন, পাশে তার প্রিয় ডায়েরি খোলা। ঠিক সেই সময় খবর এলো হিন্দুস্তান থেকে এক দূত এসেছে। মেবারের রানা সাঙ্গা আর দিল্লির সুলতান ইব্রাহিম লোদির চাচা আলম খান লোদির কাছ থেকে চিঠি এসেছে। বাবর ভুরু কুচকালেন। হিন্দুস্তান সেই ধুলোবালির দেশ। দূতেরা কুর্নিশ করে চিঠি পেশ করলো। চিঠির সারমর্ম হলো, জাহাপানা, আপনি হিন্দুস্তানে আসুন। ইব্রাহিম লোদি এক জালেম শাসক। আপনি এসে তাকে হটিয়ে আমাদের সাহায্য করুন। বাবর দূতদের বিদায় দিয়ে তার প্রিয় সেনাপতি দোস্ত বেগকে ডাকলেন। দোস্ত বেগ, হিন্দুস্তানিরা আমাকে ডাকছে কেন বলো তো? দোস্ত বেগ বিজ্ঞের মতো মাথায় চুলকে বললেন, হয়তো তারা আপনার শৌর্যবীর্যের কথা শুনেছে। বাবর হাসলেন, ভুল বললেন। তারা আমাকে ডাকছে কারণ তারা মনে করে আমি তৈবুরের মতো আসব, দিল্লি লুট করব আর সোনাদানা নিয়ে আবার কাবুলে ফিরে আসব। তারপর তারা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে গদিতে বসবে। তারা জানে না আমি একবার কোথাও ঢুকলে আর বের হই না। বাবর উঠে দাঁড়ালেন। তার পরনে এখন দামি পশমি আলখেল্লা, পায়ে মখমলের জুতো। কাশিম বেগকে দেওয়া কথা তিনি রেখেছেন। সেদিন রাতে বাবর স্বপ্নে দেখলেন বিশাল এক সমভূমি, ধুলো উঠছে। সেই ধুলোর ভেতর দিয়ে হাজার হাজার হাতি আসছে। হাতির পিঠে বড় বড় ঘন্টা ঢং ঢং শব্দ হচ্ছে। সেই শব্দে বাবরের ঘুম ভেঙে গেল। তিনি জানলার ধারে গিয়ে দাঁড়ালেন। বাইরে কাবুলের জ্যোৎস্না উপচে পড়ছে। বাবর বিড়বিড় করে বললেন, এবার হিন্দুস্তান, তবে লুটেরা হিসেবে নয়, বাদশা হিসেবে। ইতিহাসের পাতায় তখন অলক্ষ্যে কেউ একজন পানিপথ শব্দটা লিখে রাখলো। 800 মাইল দূরে যমুনা নদীর পাড়ে ইব্রাহিম লোদি তখন হয়তো আয়েশ করে ঘুমাচ্ছেন। তিনি জানেন না কাবুল থেকে এক বাঘ আসছে, যে বাঘের পেটে অনেক ক্ষুধা। সাল 1526, এপ্রিল মাস। হিন্দুস্তানের গরম সম্পর্কে বাবরের ধারণা ছিল অস্পষ্ট। এখন সেই ধারণা পরিষ্কার হচ্ছে। দিল্লির গরমে মাথার মগজ নাকি ফুটতে শুরু করে। বাবর তার তাঁবুর ভেতরে বসে আছেন। তাঁবুর ভেতরটা তুলনামূলক ঠান্ডা রাখার জন্য ভিজে খসখসে ঘাস দিয়ে পর্দা বানানো হয়েছে। পর্দার বাইরে থেকে লু হাওয়া আসছে। বাবর এক বাটি ফালুদা খাচ্ছেন, সাথে বরফ আছে। এই বরফ হিমালয় থেকে ঘোড়ায় করে আনানো হয়েছে। বরফ আনাটা যুদ্ধের চেয়েও কঠিন কাজ ছিল। বাবর মনে মনে ভাবছেন, যে দেশে বরফ পাওয়া যায় না সে দেশে মানুষ রাজত্ব করে কিভাবে। তার সামনে ম্যাপ ছড়ানো। এক পাশে পানিপথ গ্রাম, অন্য পাশে যমুনা নদী, মাঝখানে এক বিশাল সমতল ভূমিতেই হবে চূড়ান্ত ফয়সালা। বাবরের সৈন্য সংখ্যা মাত্র 12,000, আর সুলতান ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা 1 লক্ষ। সাথে আছে 1000 হাতি। 12,000 মানুষ বনাম 1000 হাতি, হিসাবটা কোনোভাবে মিলছে না। বাবর তার প্রধান গোলান্দাজ ওস্তাদ আলীকে ডাকলেন। ওস্তাদ আলী তুর্কি মানুষ। তার গোফ চোরা এতই বড় যে কথা বলার সময় গোফ নড়ে, ঠোঁট দেখা যায় না। বাবর বললেন, ওস্তাদ আলী, আগুনের গোল্লা রেডি? ওস্তাদ আলী কাঁপা কাঁপা গলায় বললেন, যাবো না, বারুদ শুকিয়ে ঝরঝরো হয়েছে, একবার সলতে আগুন দিলে যমুনার জল শুকিয়ে যাবে। বাবর হাসলেন। এই আগুনের গোল্লা বা কামান জিনিসটা হিন্দুস্তানের মানুষ আগে দেখেনি। তারা তলোয়ার চেনে, তীর চেনে, হাতির গুঁতো চেনে,
কিন্তু লোহা থেকে আগুন বের হয়ে মানুষ উড়ে যাওয়া, এটা তাদের কল্পনার বাইরে। এপ্রিল মাসের 21 তারিখ ভোরবেলা, যুদ্ধের ময়দান রেডি। ইব্রাহিম লোদির হাতিগুলো ষাট বেঁধে দাঁড়িয়ে আছে। হাতিগুলো দেখতে পাহাড়ের মতো। হাতিদের পায়ে লোহার শিকল পরানো হয়েছে যাতে তারা দৌড়ে পালিয়ে না যায়। ইব্রাহিম লোদি তখন তার তাঁবুতে নাস্তা করছেন। মেনু খুব জাঁকজমকপূর্ণ, কবুতরের মাংসের ঝোল আর জাফরানি হালুয়া। তিনি ভাবছেন এই মুষ্টিমেয় কয়েকটা মোগলকে হাতি দিয়ে মারিয়ে শেষ করে দিতে আর কতক্ষণ লাগবে? বড়জোর 1 ঘন্টা। যুদ্ধ শুরু হলো। বাবর একটা কাজ করলেন যা ইতিহাসে আগে কেউ করেনি। তিনি 700 গরুর গাড়ি জোগাড় করে সেগুলো চামড়ার দড়ি দিয়ে একসাথে বাঁধলেন। একে বলা হয় অটোম্যান স্টাইল। এই গাড়ির আড়ালে কামান বসানো হলো। হঠাৎ কান ফাটানো শব্দে কামান গর্জে উঠল। হাতিগুলো জীবনে কখনো এমন শব্দ শোনেনি। তারা ভাবলো আসমান ভেঙে মাথার উপর পড়েছে। হাতিদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা যখন ভয় পায় তখন শত্রু মিত্র চেনে না। হাতিগুলো ঘুরে গিয়ে নিজেদের সৈন্যদের উপরে পা তুলে দিল। মুহূর্তের মধ্যেই ইব্রাহিম লোদির বিশাল বাহিনী কচু কাটা হতে লাগলো। ওস্তাদ আলী তখন পাগলের মতো নাচছেন। তিনি এক একবার কামান দাগছেন আর চিৎকার করে বলছেন, খাইছে রে, মোগলদের আগুন খাইছে। দুপুরের রোদের তেজ যখন মাথার উপর, তখন সব শেষ। ইব্রাহিম লোদি যুদ্ধক্ষেত্রে মারা গেলেন। একজন সুলতানের জন্য এটা সম্মানের মৃত্যু। কিন্তু বাবর যখন লোদির কাটা মাথাটা তার সামনে দেখলেন, তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তার মনে হলো ক্ষমতার লড়াইটা বড়ই নোংরা। কাল যে সম্রাট ছিল আজ তার মাথার উপর মাছি উঠছে। বাবর দিল্লি দখল করলেন। দিল্লিতে ঢুকেই তিনি রাজকোষ চেক করতে বললেন। সেখানে হীরা জহরত আর সোনার স্তূপ, তার মধ্যে ছিল বিখ্যাত কোহিনূর হীরাও। বাবর সেই হীরা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলেন। তারপর তার বড় ছেলে হুমায়ুনকে ডেকে বললেন, এই নাও, এটার নাম কোহিনূর। এর দাম কত জানো? এই হীরা বিক্রি করলে সারা দুনিয়ায় মানুষকে 2.5 দিন পেট পুরে খাওয়াতে পারবে তুমি। হুমায়ুন অবাক হয়ে বললেন, আব্বাজান, মাত্র 2.5 দিন? বাবর বললেন, হ্যাঁ, মানুষ রাক্ষসের মতো খায়। রাজত্বের চেয়ে খাবারের হিসাব অনেক বেশি কঠিন। বিকেলে বাবর যমুনা নদীর পাড়ে একা হাঁটতে গেলেন। তার খুব ইচ্ছা হলো ফারগানার সেই মিষ্টি তরমুজ খেতে। হিন্দুস্তানের সবই আছে, শুধু সেই স্বাদটা নেই। তিনি ভাবলেন, রাজ্য তো পেলাম, কিন্তু সেই শান্তি কোথায়, সেই তরমুজ কোথায়? তিনি পকেট থেকে তার ডায়েরি বের করলেন। লিখলেন, হিন্দুস্তান এক অদ্ভুত দেশ। এখানে আমাদের মতো দেখতে মানুষ নেই, কিন্তু সোনা আছে। এখানে বাগান নেই, কিন্তু নদী আছে। আর এখানে হিন্দুস্তানিদের একটা খুব বাজে স্বভাব আছে। তারা আমাদের মেরে ফেলতে চায়, কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত আমাদের সালাম করে। বাবর হাসলেন। তারপর যমুনার দিকে তাকিয়ে ভাবলেন, এই গরমের দেশে কি একটা বাগান বানানো যায় না, যেখানে টিউলিপ ফুটবে না ঠিকই, কিন্তু আমের মুকুল আসবে? সাল 1530। আগ্রার প্রাসাদে প্রচণ্ড গরম। তবে মোগল বাদশাহ এই গরমেও কাবুলি পশমের কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। তার শরীর কাঁপছে। বৈদ্যরা বলছে আজব জ্বর, কিন্তু বাবর জানেন এটা কোনো সাধারণ জ্বর নয়, এটা হলো দেনা শোধের পালা। ইতিহাসে একটা গল্প খুব প্রচলিত যে বাবর তার পুত্র হুমায়ুনের জীবন বাঁচাতে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। হুমায়ুন তখন মৃত্যুশয্যায়। বাবর ছেলের খাটের চারপাশে 3 বার ঘুরে দোয়া করেছিলেন, হে আল্লাহ, হুমায়ুনের বদলে আমার জান কবজ করো। কিন্তু এই গল্পের আড়ালে কিছু মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা এড়িয়ে যাই। বাবর যখন এই দোয়া করেছিলেন তখন তার পাশে দাঁড়িয়েছিলেন মহিম বেগম। বাবর তার এই স্ত্রীকে অত্যন্ত ভয় পেতেন এবং শ্রদ্ধা করতেন। মহিম বেগম ছিলেন হুমায়ুনের মা। বাবর তার ডায়েরিতে লিখেছেন যে মহিম বেগমের মেজাজ যখন বিগড়ে যেত তখন তিনি সম্রাটের সামনে এসে এমনভাবে কথা বলতেন যেন বাবর কোনো বাচ্চা নয়, বরং এক সামান্য হাফসি চাকর। বাবর বিছানায় শুয়ে ভাবছেন সেই দিনের কথা, যেদিন তিনি হিন্দুস্তানের প্রথম আম খেয়েছিলেন। আমের অদ্ভুত স্বাদে তিনি এতই মুগ্ধ হয়েছিলেন যে বলেছিলেন, হিন্দুস্তানের সব খারাপ গুণের বদলা এই একটি আম দিয়ে শোধ যায়। অথচ আমরা অনেকেই জানি না, বাবর কিন্তু মাছ একদম পছন্দ করতেন না। তার কাছে মনে হতো মাছের গন্ধ অত্যন্ত কদর্য। তিনি তার বাবুর্চিকে কড়া হুকুম দিয়েছিলেন, তার দস্তরখানে যেন ভুলেও
নদী বা বিলের কোনো প্রাণী না আসে। আরেকটি অদ্ভুত তথ্য ইতিহাসবিদরা আড়ালে রাখেন। বাবর খুব শৌখিন মদ্যপ ছিলেন ঠিকই, কিন্তু কানওয়ার যুদ্ধের আগে তিনি শপথ করেছিলেন আর মদ খাবেন না। তিনি তার সোনার পেয়ালাগুলো ভেঙে গরিবদের দান করেছিলেন, কিন্তু তার শরীর যখন খুব ভেঙে পড়ল তখন তিনি মদের বদলে এক ধরনের আফিমের শরবত খাওয়া শুরু করলেন। বাউন্নামায় তিনি একে বলেছেন মাজুন। এই মাজুন খেয়ে তিনি মাঝে মধ্যে এমন সব স্বপ্ন দেখতেন যা কোনো সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব ছিল না। তিনি একবার স্বপ্নে দেখেছিলেন তিনি হিমালয়ের চূড়ায় বসে এক বিশাল কালো বিড়ালের সাথে দাবা খেলছেন। মৃত্যুশয্যায় শুয়ে বাবরের সেই বিড়ালের কথা মনে পড়ল। তার বড় আদরের বোন খানজাদা বেগম পাশে বসে আছেন। এই বোনটির জন্য বাবরের হৃদয়ে আজীবন হাহাকার ছিল। সমরকন্দের অবরোধের সময় বোনকে শত্রুর হাতে তুলে দিয়ে বাবর পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। এটি বাবরের জীবনের সবচেয়ে বড় গ্লানি, সবচেয়ে বড় অপমান। আজ শেষ সময় তিনি বোনের হাত ধরে বললেন, আপা, আমি কি ক্ষমা পাবো? খানজাদা বেগম কিছু বললেন না, শুধু ভাইয়ের কপালে হাত রাখলেন। বাবর তার শেষ উইলে লিখে গেছেন কিছু অদ্ভুত কথা। তিনি চেয়েছিলেন তাকে যেন কাবুলে সমাহিত করা হয়, কারণ আগ্রার মাটি তার পছন্দ ছিল না। তিনি বলতেন, হিন্দুস্তানের মাটি বড় বেশি গরম, এখানে শান্তি পাওয়া যাবে না। তিনি আরও লিখেছিলেন তার কবরের উপর যেন কোনো ছাদ দেওয়া না হয়। আকাশের নিচে খোলা হাওয়ায় তিনি থাকতে চান, যাতে বৃষ্টির জল সরাসরি তার কবরের উপর পড়ে। বাচ্চারা সাধারণত নিজেদের জন্য বিশাল মাজার বা গম্বুজ চান। বাবর চাইলেন খোলা আকাশ। আস্তে আস্তে বাচ্চার শ্বাস ছোট হয়ে আসছে। বাইরে যমুনার বাতাস বইছে। বাবর ঝাপসা চোখে দেখতে পেলেন হুমায়ুন সুস্থ হয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, ছেলের চোখ ভেজা। বাবর অস্ফুট স্বরে বললেন, হুমায়ুন, হিন্দুস্তানের মানুষদের সাথে ভালো ব্যবহার করিস। ওরা তো রক্ত চায় না, ওরা শুধু একটু আদর চায়। আর শোন। হুমায়ুন কানের কাছে মুখ আনলেন। বাবর বললেন, আমার জন্য একটু কাবুলের আঙ্গুর আনানোর ব্যবস্থা করিস, খুব ইচ্ছে করছে। বলা হয় ওই দিন বিকেলেই সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী পরবর্তী সময়ে তাকে কাবুলে নিয়ে যাওয়া হয়েছিল। ইতিহাস বড়ই অদ্ভুত। বাবর হিন্দুস্তান জয় করেছিলেন তলোয়ার আর কামান দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তিনি জয়ী হলেন একজন বাবা হিসেবে। তিনি নিজের জীবন দিলেন ছেলের জন্য। এটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সওদা। বাবরনামার শেষ পাতায় যেখানে তার হাতের লেখা থেমে গেছে, সেখানে হয়তো এক ফোঁটা চোখের পানির দাগ ছিল, যা সময়ের সাথে শুকিয়ে গেছে, কিন্তু তার বীরত্ব আর খাবারের প্রতি আসক্তির গল্পগুলো রয়ে গেছে চিরকাল। আগ্রার আকাশে সেদিন বিকেলে সূর্যটা ছিল টকটকে লাল, যেন কোনো নিপুণ বাবুর্চি আকাশে বিশাল এক তরমুজ কেটে রেখেছেন। বাবর সেই তরমুজ দেখতে দেখতেই অন্য লোকে পাড়ি জমালেন।